ওদের পোটেনশিয়াল অনুযায়ী ওরা বড় হোক, যেটুকু পারে করুক। কোনো কম্পিটিশনের মানে অ্যাটিটিউড তো আমি ওদের মধ্যে রাখিনি যে ফার্স্ট হতে হবে, সেকেন্ড হতে হবে। তোমার ক্ষমতা অনুযায়ী তুমি পড়ো, যেরকম রেজাল্ট করতে পারো করো, কম্পিটিশন নেই কিছু। কিন্তু ঠিক আছে, মানে তোমার পোটেনশিয়াল অনুযায়ী তুমি ওটা দাও, লেবারটা দাও। আর নর্মাল যেভাবে বড় হচ্ছে হও, কিন্তু ওটাই এন্ড নয়। মানে পরীক্ষায় কম নাম্বার পেলে তোমার জীবন ওখানেই শেষ হয়ে গেল না, মানে আরো অনেক কিছু আছে। এইটুকু ওদের ছোট মনে এইটুকু বোঝাচ্ছি আর কি। স্কুলের ব্যাগটা বড্ড ভারী, আমরা কি আর বইতে পারি? এও কি একটা শাস্তি নয়? কষ্ট হয়। এই গান লেখা এবং গাওয়ার অনেক বছর পরেও সেই স্কুলের ব্যাগটা ভারী হতে হতে ঠিক কোন জায়গায় পৌঁছে গেছে তার হদিশ কিন্তু আর কেউ রাখতে পারছে না, না বাচ্চারা, না বাবা মারা, না সমাজ, না পরিবেশ, না স্কুল। এখন বিষয়টা হচ্ছে যে এই স্কুলের ব্যাগ ঠিক কোন ভিতের উপর দাঁড়াচ্ছে, সিমেন্টের ওপর না মাটির ওপর? তার সুলুক সন্ধান করতে ইনসাইট অফের ক্যামেরা বাচ্চাদের সাথে কথা বলেছে, বাবা মাদের সাথে কথা বলেছে, যারা হায়ার স্টাডিজের সঙ্গে এই মুহূর্তে যুদ্ধে নেমেছে তাদের সাথে কথা বলেছে মাস্টারমশাইয়ের সাথে। বুঝতে চেয়েছে, জানতে চেয়েছে। তার পেছনের কারণটা একটাই, সেটা হচ্ছে যে নিটের পেপার লিক হওয়া এবং তারপরে প্রায় 17 জন বাচ্চার হারিয়ে যাওয়া সমাজের বুক থেকে চিরতরে, এটাই কোথাও ইনসাইট অফকে ট্রিগার করেছে। কিন্তু যার শেষ আছে তার শুরুটা ঠিক কোথা থেকে হয়েছিল? সেই ভিত সিমেন্টের না মাটির? সেই ভিতের উপর এখন যারা দাঁড়িয়ে ছোট ছোট পা ফেলে আগামীর দিকে এগোচ্ছে, তাদের সাথে কথা হয়েছে। তারা কি বলছে, তারা কি বুঝতে চাইছে, তারা কি বোঝাচ্ছে? আসলে আমরা শুনি নিটের পেপার লিক হওয়া, রিটেস্ট, এই সব চলছে দীর্ঘদিন ধরে, 2015 থেকে। দেখুন, পরিসংখ্যান প্রচুর আছে, পরিসংখ্যান আমরা সবাই জানি। সেই পরিসংখ্যান কিন্তু আমাদের কোথাও ট্রিগার করছে না। ট্রিগার করে তখনই যখন সেটা মানুষের উপর দিয়ে যায়, আপনার, আমাদের সন্তান, আমাদের পরিবার, আমাদের পরিবেশ উপর দিয়ে যখন আমরা নিজেরা চাক্ষুষ করি। আসুন আজকে আমরা সেরকমই কিছু চাক্ষুষ করি, যদি আগামীতে এই দেখা, এই বোঝা আমাদের প্রত্যেককে একটু সাহায্য করতে পারে। আপনারা দেখছেন ইনসাইট অফ, আর আমি নবনীতা। আসুন। তো স্কুল যেতে ভালো লাগে? হ্যাঁ। কেন? কারণ কি ওখানে অনেক বন্ধুরা আছে। অনেক বন্ধুরা আছে। স্কুলে কি করিস? স্কুলে খেলাধুলা করি টিফিনের সময়। হ্যাঁ। টিফিন খাই, আর বন্ধুদেরও টিফিন বন্ধুরা আমাকে ভাগ করে খাই। তোকে কি বলে যে কি হবি, কি এইসব কি নিয়ে তুই কখনো ভাবিস কি হবি? হ্যাঁ ভাবিস? এ কি রে, আমরা তো ওই বয়সে ভাবতাম না। তোরা কি ভাবিস? আমি ছোট থেকে আমি ক্রিকেটটা খেলি। তুই ক্রিকেট খেলিস? বাহ, প্রথম থেকে ক্রিকেট ভালো লাগে? ক্রিকেট না ফুটবল, কোনটা বেশি ভালো লাগে? ক্রিকেট। ফুটবলটা বন্ধুদের সাথে খেলি, কারণ কি স্কুলে তো ব্যাট বল নিয়ে যাওয়া এলাও নাই। ও আচ্ছা। ওই জন্য ফুটবলটা খেলি ছোট স্পঞ্জি বল দিয়ে। আর ক্রিকেটটা আমি ক্রিকেট শিখতে যাই, সেখানে খেলি। আর আচ্ছা, তাহলে বড় হয়ে কি হতে চাও আমি যদি জিজ্ঞেস করি? বড় হয়ে আমি হতে চাই ডাক্তার। মানে ক্রিকেটারটা ছেড়ে দিবি তাহলে? না, ক্রিকেটটা ছাড়বো না, মানে আমি ডাক্তারিটা করবো, সাইডে ক্রিকেটটাও খেলবো। আচ্ছা, এবার যদি ক্রিকেটে যদি আমার কোনো উন্নতি হয়, আচ্ছা উন্নতি হলে তখন তখন আমি ডাক্তারিটা একটু অফ দিয়ে তখন আমি ক্রিকেটটা খেলবো। গ্রেট। আচ্ছা, বুঝতে পেরেছি। যাক, ঠিক আছে, সেটা তো বোঝাই গেল যে তুই ক্রিকেটটা খেলবি। আচ্ছা, এরকম যদি হয়, ধর তোর তো এখন সবাই ক্লাস 5, এবারে পড়াশোনার আবার চাপ বাড়ে বলে, তো এবার যদি মা বলে যে দেখ বাবু এখন খেলাধুলা বন্ধ কর, সেটা নিয়ে কি তুই বলতে পারবি? এখন থেকে বলতে পারবি না, তখন কি করবি? বলো। খেলাধুলা মানে ধরো 8, 7, 8 মানে খুব চাপ হচ্ছে, তখন আমি খেলাটা একটু বন্ধ দেবো, কারণ কি পড়াশোনাটা তো আগে। হ্যাঁ, এবার সেটা তখন তোর ভালো লাগছে কি না লাগছে, তুই খেলাধুলাটা আগে না? হ্যাঁ আগে, কিন্তু আমাদের স্কুলটা তো স্কুলটা নিয়ে চাপ আছে। হ্যাঁ, বুঝতে পেরেছি। তোদের পড়াশোনা, খেলা, কোনটা সবচেয়ে বেশি ভালো লাগে? খেলা ভালো লাগে। কি খেলার মধ্যে? ফুটবল। তা বড় হয়ে কেউ ফুটবলার হওয়ার ইচ্ছে কি? কেন খেলা এত ভালো লাগে, ফুটবলার হবি না কেন? ইন্ডিয়া থেকে হবে। সরি, ইন্ডিয়া থেকে হবে না কেন? ইন্ডিয়া থেকে হবে না,
কারণ ইন্ডিয়াতে ক্রিকেটেই বেশি চান্স দেয়, ফুটবলে দেয় না। মানে ফুটবলে ও আচ্ছা, ডোমেস্টিক খুব বাজে। তাই? খালি পায়ে ইয়ে করে। তা তোরা যে খেলছিস তা বাইরে গিয়ে চলে যাবি নাকি কোথাও? বাইরে গিয়ে খেলা যাবে? বাইরে গিয়ে খেলতে খেলা গেলে অনেক যাবে, কিন্তু আমাদের ফিজিক্যালটা আলাদা না। আচ্ছা, আমরা বাইরেদের সঙ্গে কম্পিটিশন, বাইরের দেশ মানে বাইরেদের সব প্লেয়াররা যেরকম প্র্যাকটিস করে হুম। সেরকম প্র্যাকটিস আমরা করি না। মানে ওদের অনেক ইমিউনিটি আছে, ওদের অনেক স্ট্রেংথ আছে, এগুলো আমাদের নেই। 3 বছর থেকে ওরা ফুটবল খেলে। তাহলে তাহলে তোদের এই খেলাটা তাহলে তোরা কি করবি, মানে এটা ছেড়ে দিবি এরপরে? তাহলে হ্যাঁ, এখন ফ্রি টাইমে এমনি ভালো লাগার জন্য তারপর যখন বড় হবে তখন আস্তে আস্তে পড়াশোনা করতে হবে। পড়াশোনা করতে হবে, তাহলে মানে তখন খেলাটাকে আর তুই কি করবি? ক্রিকেটটা কি কন্টিনিউ করবি? যতদিন না প্রচন্ড পড়াশোনার চাপ হচ্ছে, ততদিন পর্যন্ত করবি, মানে বড় হয়ে কারুর আর খেলোয়াড় হওয়ার সুযোগটা থাকছে না, এটা বলতে চাইছিস তো? কারণ যদি ওর হ্যাঁ, থাকছে, কারণ ক্রিকেটের দিকে ইন্ডিয়া অনেক মানে কি দেখে না কি বল, অত টেনাসিটি নেই, অনেক কষ্ট করতে হবে। অনেক কষ্ট করতে হবে। যেটা প্রশ্ন হচ্ছে, প্রশ্ন কিছু না, জাস্ট কত তোদের কোন ক্লাস? 7। 7। তো পড়াশোনা নিয়ে আমরা কোনো কথা বলবো না, পড়াশোনা বাদে বল, ঠিক যে তোরা কি করিস পড়াশোনা বাদে? খেলি, খেলিস কি খেলিস? মানে সুইমিং করি। সুইমিং করিস, আচ্ছা। আর এমনি খেলাধুলা? ব্যাডমিন্টন খেলি। ব্যাডমিন্টন, সে তো শীতকালে, মানে গরমকালটা কি না, করিস? গরমকালে বিকেলের দিকে সুইমিং ছাড়া এমনি একটু হাঁটাহাঁটি করি। হাঁটাহাঁটি করিস, আচ্ছা। আর বন্ধু বান্ধব, কজন বন্ধু বান্ধব আছে তোর? আমাদের আমরা সবাই মিলিয়ে বন্ধু বান্ধব 5 জন। 5 জন। এটা স্কুল আর বাড়ি মিলিয়ে? না, এটা খালি বাড়ির। শুধু বাড়ি? হুম। আর স্কুলের বন্ধুরাও আছে? স্কুলে এখন তো তো প্রচুর আছে। গরমের ছুটি পড়ে গেছে, কি মানে তো ওদের স্কুলের বন্ধুদের সঙ্গে যোগাযোগটা কিভাবে হচ্ছে? স্কুলে 2-3টে বন্ধুর হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, তাতেই কথা হয়। তাতেই কথা হয়, হুম। ওকে। আচ্ছা, তা এখন তো পুরো স্কুলের পর্বটা বন্ধ আছে, এবার বল যে তাহলে সারাটা দিন করিস কি? প্রজেক্ট, পড়াশোনা। প্রজেক্ট আর পড়াশোনা? তো না মানে- ছুটিতে এখন তো না, না, সামার না, না। ভ্যাকেশন। প্রজেক্ট আর পড়াশোনা ছাড়া খেলি, হ্যাঁ, খাই, ঘুমাই, আর কি করবো। আচ্ছা ঠিক আছে। এবারে তোর তো ক্লাস 7। হুম। হুম। তো এবার এই পড়াশোনার যে বিষয়গুলো, সেগুলো যদি আমি বাদ দিই, তাহলে আর স্কুল রিলেটেড কি কি অ্যাক্টিভিটি হয় তোদের? মানে স্কুলে আর কি কি করিস? স্কুলে তো পড়াশোনা ছাড়াও আরো অনেক কিছু হয়। হ্যাঁ, আর্ট এন্ড ক্রাফট হয়, আচ্ছা, তারপর সিঙ্গিং হয়, আচ্ছা। ডান্স হয়, ক্যারাটে হয়। ওকে। এবার এইগুলোর মধ্যে সবচেয়ে বেশি কোনটা ভালো লাগে তোদের দুজনের? আর্ট এন্ড ক্রাফট। আর্ট অ্যান্ড ক্রাফট। তোর? ইন্টার হাউস কম্পিটিশন। আচ্ছা, ইন্টার হাউস কম্পিটিশনে কি হয়? ইন্টার হাউস কম্পিটিশনে আমাদের স্কুলের 4খানা হাউস আছে, রেড, ইয়েলো, গ্রিন আর ব্লু। হুম, এদের মধ্যে একটা কম্পিটিশন হয়, যেমন ধরো মাঝে ব্যাডমিন্টন হয়, তারপর ফুটবল হয়, হুম। মানে এরকম করে করে কম্পিটিশন হয়। আচ্ছা, ওকে। এটা কম্পিটিশন হয় এবং সেটা তোর পড়াশোনার বাদে হয় হ্যাঁ। বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এবার তোরা একটা জিনিস বল, সেটা হচ্ছে যে এই যে এর পরে কি করবি বা আগামীতে কি করবি, এই সব কথাবার্তা হয়, মানে জিজ্ঞেস করে লোকজন তুমি বড় হয়ে কি হতে চাও? হ্যাঁ, আমাদের সেটা যেমন জিজ্ঞেস জিজ্ঞাসা করে, করতো, সেটা আমরা কিছু আমাদেরও বলতে জিজ্ঞাসা পারতাম না, করে। বড় হয়ে কি আবার হবো, মানে তখন হ্যাঁ, মনে এটা হতো আমাদের জিজ্ঞাসা করে। হ্যাঁ, কি তখন কি মনে হয় তোদের? প্রচুর আইডিয়া আসে, কিন্তু আপাতত আমি বলে দিই আমি আর্কিওলজিস্ট হব। কি কি হবি? আর্কিওলজিস্ট। আচ্ছা, আর্কিওলজিস্ট হবি। আচ্ছা, সেটা তো কোথাও থেকে এসছে মাথার মধ্যে, কিছু পড়া পড়া থেকে এসছে বা কোথাও থেকে ভেবেছিস, কিছু ভালো লাগা থেকে, সেটা কিরকম? একবার একটা ছোট এনসাইক্লোপিডিয়ার মতো বই ছিল, হুম, এবার সেখানে কয়েকটা এরকম কেভ পেন্টিংস আবিষ্কার করা বা হুম। মাটি থেকে জিনিসপত্র, এনশিয়েন্ট জিনিসপত্র এরকম এক্সকাভেট করার প্রচুর এরকম প্যারাগ্রাফ মতো ছিল। তো ওখান থেকে ভাবলাম যে আমার ওটা ভালো লাগে, তো আমি আর্কিওলজিস্ট হব। ওকে। তোর কি ভালো লাগে খেলতে? ব্যাডমিন্টন। ব্যাডমিন্টন। আচ্ছা, আচ্ছা তুই কি হবি বড় হয়ে? এরকম প্রশ্ন হলে কি হয় তখন? জানি না। জানি না, ঠিক আছে। আচ্ছা, এবার একটা জিনিস বল যে স্কুল আর বাড়ি, হুম। এই দুটোর মধ্যে সময় কাটাতে সবচেয়ে বেশি কোথায় ভালো লাগে? স্কুল। স্কুল, গুড। আর স্কুলে কি ভালো লাগে না, মনে হয় এটা না হলে আরো ভালো লাগতো? কম্পিউটার ক্লাস। কম্পিউটার ক্লাস। তোর ক্ষেত্রেও কি তাই?
আচ্ছা, তোরা গানও করিস, হ্যাঁ, গান গাস, তা গানের ক্ষেত্রে ওটা মনে হয় যে গানটা তোদের কোথাও ভালো লাগে, মানে ভালো লাগলে গান গাস, না গান গাওয়াটা কিভাবে আসে? গান গাওয়াটা সেরকম মিউজিক, গিটার বাজাস, গান হ্যাঁ। গাস, তুই নিজে লিখিস, তা এটাও তো একটা কোথাও তোকে তোর ভালো লাগার আমার বিষয়। জাস্ট ভালো লাগে গানটা গাইতে, তাই আমি গান গাই। ভালো লাগে গানটা গাইতে, আর গান লেখাটা? তাও ভালো লাগে, মানে মাঝে মাঝে যখন বোর হয়ে যায় তখন কোনো কাজ করার থাকে না, মানে কিছুই করতে ভালো লাগে না, তখন ভাবি যে আমি তো গানই লিখে নি, কি আর করবো। You know I want you, it's not a secret I try to hide, I know you want me, ভুলে গেছি তারপর। ও ঠিক আছে, গ্রেট। এই যে সব ভালো লাগাগুলো যদি একটা সময় তোকে বলা হয় যে এখন আর এসব চলবে না, আমাদের যেমন 9, 10, 11, 12-এ সে আমরা ভালো পড়ায় ছিলাম বা ছিলাম না, সব ছাড়িয়ে দিত, সেইটা যদি হয় কিভাবে, মানে সেটা কি হলে ভালো হবে, বা কি মনে হয় তোদের? খারাপ হবে। ছেড়ে দিবি? তখন মনে হবে পড়াশোনাটাই করি মন দিয়ে। না, মানে একটু ফ্রি টাইম তো লাগবে। একটু ফ্রি টাইম লাগবে। আমাদের সময় পড়াশোনাটা অনেক সহজ ছিল, মানে শুধু পড়াশোনা কেন, গোটা জীবন ধারণ বা গোটা ব্যাপারটাই খুব সহজ ছিল। আমাদের বাবা মারা পড়াশোনার জন্য কোনোদিন চাপও দেয়নি। ইনফ্যাক্ট আমার যতদূর মনে পড়ে ক্লাস 8-এ ওঠার পর বোধহয় কনসিয়াসলি বাবা মা জানতো যে আমরা 8-এ পড়ি, বাবা স্পেশালি। তার আগে 6 না 7 না 5 কিছু যায় আসে। আর পড়াশোনার সময় এটা বলতো না যে কিছু হতে হবে বা কোথাও পেতে হবে বা কিছু। পড়াশোনা করছিস, হ্যাঁ করছি, রেজাল্ট বেরোলো, ফার্স্ট হলেও আমি কোনোদিন এক্সট্রা আদিক্ষেতা কিছু দেখিনি। আমার মনে হয় না আমি কোনোদিন যদি সেকেন্ড বা থার্ড হতাম তাতেও কিছু যেত আসতো। মানে আমি এটা ঠিক উদাসীন বলবো না, এটা হচ্ছে বোধহয় সেই সময় জীবন যেরকম ভাবে আসে সেরকম ভাবে অ্যাকসেপ্ট মেনে করেছি আমি। নেওয়াটাই দস্তুর ছিল। হুম। এখন যেমন সবাইকে প্রথম হতে হবে, সবাইকে মানে একটা একটা জায়গায় প্রতিষ্ঠিত হতে হবে, হুম। সবাইকে 99 পেতে হবে, হুম। এইটা আমাদের সময় একদমই ছিল ছিল না। না। কয়েকজনের ছিল, আমি অস্বীকার করব না, হুম। কিন্তু মাস স্কেলে ছিল না। মাস স্কেলে ছিল না, কারণ হ্যাঁ। আমরা সবাই জানতাম আমরা সাধারণ, এবং হুম। তাতে আমরা যথেষ্ট Happy হ্যাপি ছিলাম। ছিলাম। আমরা অসাধারণ হওয়ার জন্য কোনোদিন চেষ্টাও করিনি, না। আমার বাড়ির থেকে কেউ বলেও নি, হ্যাঁ, বা সেটা হলে যে মানে বিশাল কিছু দারুণ হয়ে যাবে সেটাও আমরা কোনোদিন বুঝতে পারিনি। মানে হ্যাঁ। জীবন যেমন আসছে তাকে উপভোগ করো, সবাইকে সাথে নিয়ে চলো, এইটাই মানে বাবা মারাও আমাদের তাই বলেছে, এবং আমরাও বাবা মাদের জীবনেও সেটাই ছিল। তাই ছিল। হ্যাঁ। মানে আত্মীয় স্বজন সব মিলিয়ে হই হুল্লোড়, ওইটাই আমি তার মানে তুই বলছিস যে পরের যে পোর্শনটা তুই ঢুকতে যাবি, তার মানে বলছিস যে আমরা কি বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি আস্তে আস্তে? মানে এখন যদি তোর প্রতিযোগিতা সেটা যে ক্ষেত্রেই হোক বিচ্ছিন্নিত করে দেয়, এটা যদি কেউ অস্বীকার করে, মানে অস্বীকার করার জায়গা নেই। যেই মুহূর্তে তুই প্রতিযোগিতায় ঢুকলি, সেটা তার মানে কি বলছিস আমাদের সাথে অনুশীলনের প্রতিযোগিতা জন্য ছিল না? প্রতিযোগিতা ছিল, কিন্তু সেটা এইরকম নয় যে এই প্রতিযোগিতায় যদি আমি পিছিয়ে পড়ি তাহলে আমার জীবনটা নষ্ট হয়ে গেল, এই জিনিসটা কখনো Okay, ছিল না। done. মানে আমি আচ্ছা। আমার ছেলে মেয়েদের কিছুই বলি না, হুম। কিছু না বলেও আমি বুঝতে পারি ওদের মধ্যে একটা অদৃশ্য চাপ আছে, আছে। আমরা দিই না কিন্তু। হ্যাঁ, বুঝতে পেরেছি, সেটা আমি মানে ধর কোনোদিন বললাম যে কিরে এটা করিসনি, আমি বুঝতে পারি ওরা ভেতর ভেতর হয়তো ঘুম হচ্ছে যে কেন বলেছি। এবার দেখ, সত্যি কথা বলতে কি এখন চারপাশের যেরকম অবস্থা, মানে সেখান থেকেও তো বিচ্ছিন্ন হয়ে আসতে পারবে না, মানে তখন মনে হয় যে এরকম যদি এরা 80-র নিচে পায় তখন কি হবে, সেটা হ্যাঁ। হয়তো আমি না চাইতেও হ্যাঁ। আমার কোনো ভাবভঙ্গিতে বা প্রকাশ পেয়ে কোনো গেছে। ছোট কথায় প্রকাশ পেয়ে রাইট। গেছে। এবং ওরা এই জেনারেশন তো আমাদের চেয়ে অনেক অনেক বেশি বুদ্ধি ম্যাচিওর, ধরে। অনেক অনেক। ওরা হয়তো যেটা আনসেড সেটাও ধরে নেয়, যে বিটুইন দ্য লাইনস ওরা পড়ে নেয়, হুম। আমাদের চেয়ে অনেক বেশি, আমরা হুম। অতটা মাথা লাগাতাম না। তো তোর সেক্ষেত্রে কি মনে হয়, মানে এই মানে প্রেশারটার ক্ষেত্রে তোর কি মনে হয়, মানে সেটা কি আমাদের মধ্যে দিয়েও যাচ্ছে, মানে বাবা মারা সেটার মধ্যে দিয়ে যাচ্ছে, মানে আমরা বাধ্য হচ্ছি? দেখ, বাধ্য হচ্ছি মানে তুই যদি জিজ্ঞেস করিস, মানে যারা ধর প্রচন্ড ক্যাশ বাবা মা, মানে আমার মতো, তারাও ধর একটা লেভেলে গিয়ে না চারপাশ দেখে কোনো একটা সময় ধর ট্রিগার করে যায়। বলবো 2-3 মাসের মধ্যে একবার তো হঠাৎ মনে হলো, যেহেতু আমরা চাকরি করি আরোই দেখতে পারি না, যে এই রে হচ্ছে তো, হবে তো, তা না হলে কি হবে। দেখ, সমাজ বিচ্ছিন্ন তো কেউ নই। না। আমাদের সময়
মানে স্কুল টিচার, আমি এভাবে বলছি তার কারণটা পেশাগত আলাদা করে বলছি না, মানে আমি মানে একটা মানে সার্বিক চিত্র তোকে দেওয়ার চেষ্টা করছি। আগেকার দিনে কি, হ্যাঁ আমরা একটা স্কুলে পড়াচ্ছি, কলেজে পড়াচ্ছি, নিশ্চিন্ততার জীবন। এখন লোকের বাইং ক্যাপাসিটিও বেড়ে গেছে, চারপাশে দেখা বেড়ে গেছে, কিছু পাবলিক ডিসপ্লে তো আছেই, মানে সেগুলো সবসময় আমরা অ্যাডভার্টাইজমেন্ট মাধ্যমকে দোষ দিই, কিন্তু মাধ্যমের ট্র্যাপে আমরাও তো পড়ছি, পড়ছি। সেটাও তো ঠিক। আমি কোন রিকোয়ারমেন্টটা তো চেঞ্জ হয়ে গেছে, মানে মানে আমি বলছি তোর ছেলে বা আমার মেয়ে বা আরো যাদের যাদের আছে, যারা ধর একটু সো কল্ড মিডিওকার, মানে যারা ধর 99 বা 95 এসবের দিকে যায় না, তাদের মধ্যে একটা ভীতি কাজ করে। ভীতি ইন দ্য সেন্স, ওই ভীতি ইন দ্য gap সেন্স টা। আমি দেখেছি যে আচ্ছা আমি যদি কম পাই এরা আমার সাথে মিশবে তো, ওদের হ্যাঁ, যে হ্যাঁ, বন্ধুর হ্যাঁ। প্রতি কিন্তু আকাঙ্ক্ষা সেটা নেই, তো আমরা বন্ধুত্বের হ্যাঁ না প্রতি না নেই, না তা কিন্তু নেই, না না আছে। আছে কিন্তু এটা ওই যে বললাম, প্রতিযোগিতা এসে গেলে তোকে একটু বিচ্ছিন্ন হতেই হবে। আমি প্রতিযোগিতাতেও থাকবো মানে হুম। ফুল হার্টে, হ্যাঁ, আবার প্রচন্ড, এটা হয় না, হয় না। এটা কাইন্ড অফ সোনার পাথর বাটি। প্রতিযোগিতা এলে তোকে বিচ্ছিন্ন একটু না। হতেই হবে, সেটা ভালো খারাপ আমি জানি না, মানে দিস ইজ হোয়াট ইট ইজ। নিজের সেরাটা দিতে হবে, প্রতিযোগিতাটা নিজের সঙ্গে, পাশের বন্ধুর সঙ্গে নয়। এইটা শুরু থেকেই বলা হয় এবং এটা নিয়মিত মাথার মধ্যে দেওয়ার চেষ্টা হয়। তার মানে এই নয় যে সবসময় আমি সফল হই, কারণ আরো নানান রকম, আমি ছাড়াও তো ওর জগতে আরো Exactly. অনেকে আছে, ঠিক, সমাজ ঠিক, আছে, হ্যাঁ, স্কুল আছে, স্কুল আছে। বন্ধু বান্ধব আছে। হুম, হুম, ফলে সেখান থেকে একটা অন্যায় রেষারেষির মানসিকতা কিন্তু ঢোকে, হুম। যেটা বাড়ি থেকে একেবারেই যায় না। যায় না। কিন্তু সেটা সবসময় ওইভাবে বোঝানোর চেষ্টা হয় যে নিজের সেরাটা দিতে হবে, নিজের কনসেন্ট্রেশন এবং প্যাশনে যেন কোনো ঘাটতি না থাকে কোনো সাবজেক্টের পড়ার ক্ষেত্রেই। নিজের সেরাটা দিয়ে রেজাল্ট যা হবে তাই, আর কারোর সাথে কোনো কম্পিটিশন নেই এবং সেটা কোনোদিনই থাকবে না। সবাই তো ভালো রেজাল্ট করতে হবে, কি হবে না সেটা নিয়ে বলছে, আমি উল্টো দিকটা বলি। সেটা হচ্ছে ভালো রেজাল্ট করলে একটা বাজে রকমের এলিটিজম এবং শভিনিজম বাচ্চাদের মধ্যে গ্রো করছে আজকাল, হ্যাঁ, হ্যাঁ, যেটা ভীষণভাবে। আগের জেনারেশনে, মানে আমার জেনারেশনের বাচ্চারা ভালো রেজাল্ট করলেও সবসময় এত এলিটিস্ট এত শভিনিস্ট হতো না। কিন্তু এখন পিয়ার প্রেশার এমন মারাত্মক, ঠিক। পাশের বাচ্চার ভালো রেজাল্টের ভঙ্গি দেখে এই ধরনের এলিটিজম এবং শভিনিজমের একটা ছোঁয়াচে রোগ ঠিক। বাচ্চাদের মধ্যে ঢুকছে। ঢুকছে। ফলে সেইটাকে বাবা মারা combat না করা, চাইলেও ঢুকছে। বাবা মা না চাইলেও হুম। ঢুকছে। ফলে সেইটাকে কমব্যাট করা একটা আরো বড় লড়াই। পরীক্ষায় অঙ্কে 100 পাবে কিনা তার থেকে অনেক বড় লড়াই হচ্ছে অঙ্কে 100 পাওয়ার পর আমি অনেক জানি, সুতরাং আমি শ্রেষ্ঠ, একদম। আর সবাইকে আমি হ্যাকচি করলাম। এই মনোভাবটা যাতে তৈরি না হয় এবং হলেও যাতে সেটা শুরুতেই ছেটে ফেলা যায়, এইটা হচ্ছে প্রথম কাজ। কারণ আমি ওকে এটাই বলার চেষ্টা করি, বাপু হে, টাকার বাঁচার জন্য নিশ্চয়ই লাগবে, কিন্তু টাকা মানে আমি এটা চাকরি পেয়ে গেলাম, তাহলে তো আমি টাকা রোজগার করছি, তাহলে আর আমার জ্ঞান চর্চার প্রয়োজন নেই, আমার আর পড়াশোনা করার প্রয়োজন নেই, মাস গেলে আমার থোক টাকা আসছে। বিষয়টা তো এরকম নয়। সেই জায়গায় পৌঁছে গেছি কিন্তু আমরা। যাবত বাঁচি তাবৎ শিখি। টাকা রোজগার করলেও লেখাপড়া করতে হবে, টাকা রোজগার না করলেও লেখাপড়া করতে হবে, পৃথিবীতে সাম্যবাদ এসে গেলেও লেখাপড়া করতে হবে। দেখুন, মানে- কম্পিটিটিভ এক্সামে একটা বড় ফ্যাক্টর হচ্ছে আপনি কিভাবে পেপারটা দিচ্ছেন, আপনার অ্যাপ্রোচটা কিরকম, আপনি কতটার মাথা ঠান্ডা আছে আপনার মেন মোটিভটাই হচ্ছে যে আপনি আপনার সেন্সে থাকবেন পরীক্ষাটা দেওয়ার সময়। এরকমভাবে প্যানিক করবেন না যাতে আপনার প্রশ্ন, যেগুলো জানা প্রশ্নগুলো যার জন্য ভুল হয়ে যায়। লোকে ভাবে যে এত প্রশ্ন আছে, এত লোকে পরীক্ষা দিচ্ছে, আমি কি করে পারবো, ওদের মধ্যে এত পড়েছে, এগুলো মাথায় রাখলে তো হবে না। সেই ক্ষেত্রে আমার মনে হয় সোশ্যালি বন্ধু বান্ধব, হ্যাঁ একদমই তাই, এক্ষেত্রে আমার মনে হয় বন্ধু বান্ধব, মা বাবা যদি সাপোর্ট করে, তাহলে তার থেকে যেটা হয় প্রেশারটা অনেকটা রিলিজ হয়ে যায়। প্রেশারটা রিলিজ হয়ে যাচ্ছে, যেটার জন্য স্টুডেন্ট অনেক ঠান্ডা মাথায় ভালোভাবে পরীক্ষা দিতে পারে। সে যতই যাই, যেভাবেই প্রিপারেশন দিয়ে থাকুক, তার বেস্টটা ওইভাবেই বেরোবে। তো সে যতটা হালকা ঠান্ডা মাথায় পরীক্ষা দেবে। তার জন্য আমার মনে হয় সোসাইটি অ্যাজ এ হোল খুব বড় ফ্যাক্টর রোল করে। সোসাইটির মধ্যে আপনি ধরুন বন্ধু বান্ধব বা ফ্যামিলি যাই আছে, স্কুলও এটার মধ্যে একটা বড় রোল প্লে করে। কালকের থেকে আজকে তুমি বেটার করো, তাতেই তুমি এগিয়ে যাচ্ছ না। দেখো একজন কোথাও পৌঁছে গেছে, তার সাথে কম্পেয়ার করতে গেলে তো আপনি তাহলে ভাবতে লেগে যাবেন যে আমাকে আজকে এত এত এত, আর যত বেশি ভাববেন তত বেশি পিছিয়ে যাবেন। কালকে আপনি এতটা করেছেন, আজকে আপনি এত বেশি করবেন, এটাই হওয়া উচিত মাইন্ডসেট। আপনি একটা গোল সেট করে যান যে আপনার এত নম্বর লাগবে, তারপরে আপনি তার থেকে বেশি পেলে ভালো, খারাপ কম পেলেও খারাপ না, আপনি ট্রাইটা তো করলেন পুরোটা। এটাই হচ্ছে ব্যাপার। ফার্স্ট সানডে অফ মে, ফলে আমরা তো আগের বছর থেকে জানতাম 3rd মেতে হবে। ওকে। ফলে মাথাটা প্রিপেয়ার থাকে যে 3rd মে আমার পরীক্ষা, ডেটটা আপনার মাথার মধ্যে অলরেডি ফিক্সড আছে যে এই দিন পরীক্ষাটা আছে, এইভাবে এগোতে হবে, মানে ওটা না মাথার মধ্যে সেট হয়ে যায়। ফলে সেখানে আপনি একটা দিকে এগোচ্ছেন, আপনি সেটা পেয়ে গেলেন পেলেন আলাদা কথা,
আপনাকে এখন বলা হচ্ছে আপনি আবার সেকেন্ড চান্স যাবেন, এটা কোনোভাবেই ফেয়ার নয়। আমি এটাই বলতে চাইছি, ফেয়ার একদমই নয়। মানে এটা এক সব থেকে খারাপ যেটা হতে পারে সেটা হচ্ছে এইটা, কারোর প্রিপারেশন খারাপ, কারোর সিলি মিস্টেক করেছে, কেউ কম পড়েছে, কেউ সিলেবাস স্কিপ করেছে, এসব পরের প্রশ্ন। এগুলো কোনোভাবেই জাস্টিফাই করা যাবে না, কারণ এডুকেশন সিস্টেম এখানে একটা ম্যাসিভ ফেল। বাচ্চাদের, আমি যাদের সঙ্গে কথা বলি সমস্ত বাচ্চার ক্ষেত্রে একটা হচ্ছে যে সবাই খেলা ভালোবাসে, কিন্তু তারা জানে এত ছোট বয়স থেকেই যে তাদেরকে একসময় খেলাটা ছেড়ে দিতে হবে। আমি যাদের সাথে কথা বলছি দুটো ব্যাপার, একটা বলেছে সেই ধরনের ইনফ্রাস্ট্রাকচার নেই, তারা খেলতে পারবে না, আর আরেকটা বলেছে যে পড়াশোনার প্রেশার আছে, আমাদের খেলাটা ছেড়ে দিতে হবে। এইটাকে তোমার ধারণা তুমি কিভাবে ভাবছো? হ্যাঁ, অ্যাকচুয়ালি বাচ্চাদের এখন যেটা সমস্যা সেটা হচ্ছে যে স্কুলের শিডিউলটা এরকমই যে খেলার কোনো সময় পায় না। স্কুল থেকে আসার পরে কোনো খেলার কোনো সময় নেই। স্কুলের এত চাপ, আর স্কুলেও একটা নিয়মের মানে সেখানে সবাই চান্সও পায় না, একটা স্কুলে খেলার ব্যবস্থাও নেই। আগে যেরকম ছিল বা এটা নিয়ম আর কি, যে প্রত্যেকটা স্কুলের একটা মাঠ থাকা জরুরি আর কি, এবং সেটা খেলাধুলা করার জন্যই ছিল। কিন্তু এখন অনেক স্কুল একটা বিল্ডিং খালি, তার কোনো মাঠ নেই, কিছু নেই আর কি। এবার বাচ্চারা যদি খেলতে না পারে, তাহলে তার মানসিক মানে সর্বাঙ্গীন বিকাশ কিছুতেই হবে না। মানে এত চাপ, সমস্ত কিছুই চাপটা হচ্ছে সব একমুখী চাপ। একমুখী মানে মানে একাডেমিক, সমস্তটাই একাডেমিক আর কি। হ্যাঁ, মানে তার সঙ্গে যে এগুলোও যে পড়াশোনারই একটা পার্ট আর কি, খেলাধুলা করা, গল্পের বই পড়া, এগুলোও তো একটা পার্ট আর কি। এবার বাদ দিয়ে সবকিছুটা একটা ওয়ান ডাইমেনশনাল হয়ে গেছে আর কি। এই যে একমুখী, খুব একটা সুন্দর কথা আপনি বললেন, একমুখী হওয়ার জন্যই কি পরবর্তী ক্ষেত্রে বাচ্চারা প্রেশারটাকে ধরে রাখতে পারে না? হ্যাঁ, অবশ্যই। মানে খেলাধুলা তো শুধু মানে শরীর স্বাস্থ্য বিষয় না, তার মানসিক দৃঢ়তাও তৈরি হয় আর কি। হারটাকে মেনে নেওয়া, হ্যাঁ, বা যে যেমন, হ্যাঁ, যেমন এই যে নিট পরীক্ষা যেটা হলো আর কি, এবং তারপরে আমরা দেখতে পাচ্ছি যে এতগুলো ঘটনা ঘটছে আর কি পরপর। ইভেন এই ঘটনাগুলো না ঘটলেও নিটের একটা যে অস্বাভাবিক প্রেশার, তাতেও প্রতি বছর আমরা কোটাতে তো দেখতেই পাই যে বিভিন্ন ধরনের স্টুডেন্টরা সুইসাইড করছে, এত চাপ আর নিতে পারছে না। যদি পড়াশোনার পাশাপাশি যদি গানটা চালিয়ে যেত, তাহলে কিন্তু ওই পড়াশোনার প্রেশারটাও অনেক কম হতো আর কি, পড়াশোনাটা আরো ভালো হতো। কিন্তু উল্টো করে যেটা করছে আর কি, যে পড়াশোনার সময় কমে যাচ্ছে বলে গানটা কমিয়ে মানে বন্ধ করে দেওয়া হচ্ছে, বা যে কোনো তার কোকারিকুলার অ্যাক্টিভিটিস যা আছে আর কি, প্রত্যেকের যা শখের জায়গা, আমি এক্সপার্ট সে হবে গান নিয়ে, সে ভবিষ্যতে তার প্রফেশন হিসেবে বেছে নেবে, এরকম ব্যাপার নয়। কিন্তু তার তো রিলিফের জায়গা আর কি, তো সেই জায়গাটাকে যদি অফ করে দেওয়া হয় আর কি, তাহলে পড়াশোনার যেটা চাইছেন আর কি গার্জিয়ানরা, যে পড়াশোনার সময়টা বাড়বে, কিন্তু আদপে মানে আরো ক্ষতিই হলো আর কি। তার হ্যাঁ, মানে মেন্টাল স্ট্রেসটা তো বাড়লো আর কি, তাতে পড়াশোনাটা হ্যাঁ বেড়ে গেল, আর গোটা ব্যাপারটা তো একঘেয়ে না। প্রথম সলিউশন হচ্ছে স্কুল বা আরো বেটার ওয়েতে যারা পলিসি নির্ধারণ করেন আর কি, যে এই যে একটা অস্বাভাবিক চাপ স্কুলে দিয়ে রেখেছে আর কি, এইটা পুরোপুরি আনসাইন্টিফিক। প্রথমত তার কিছুদিন পর পর তার পরীক্ষার মধ্যে গ্রেডেশন এনেছে, যে কারণে গ্রেডেশন আনা হয়েছে আর কি, যাতে কেউ কমপ্লেক্সে না ভোগে আর কি, মানে কে 1 2 3 এরকম দরকার নেই আর কি। হ্যাঁ, ফার্স্ট সেকেন্ড, কিন্তু এখানে গ্রেডেশন হওয়ার পরে ওখানে র্যাঙ্ক দেওয়া হচ্ছে, তাহলে গোটা ব্যাপারটাই উল্টো, একই রকম হয়ে গেল, ডিসক্রিমিনেশন একটা তৈরি করে দেওয়া হচ্ছে আর কি। প্রত্যেকটা বাচ্চা আনন্দে শিখবে। সারা ভারতে ডাক্তারি কতগুলো পোস্ট আছে, মানে বেসরকারি মিলিয়েও যদি বলি, যদিও বেসরকারি কলেজগুলোতে মানে সাধারণ মধ্যবিত্ত পড়তে পারবে না, কোটি কোটি টাকা সেখানে দিতে হয় আর কি। হ্যাঁ, আর কতগুলো সিট আছে, মানে আমি এক্স্যাক্টলি মানে রাফলি বলছি, হয়তো 40,000 44,000 বা কিছু একটা হবে, বা লাখেও হতে পারে আর কি। দিচ্ছে কত, এবার কত দিল, 26 লাখ প্রায় আর কি, বা 23 লাখ দিয়েছে। তাহলে 23 লাখ যে স্টুডেন্ট দিচ্ছে, তো বলাই যাচ্ছে যে তার মাত্র 50,000 বড় জন ডাক্তার হতে পারবে, তার মধ্যেও একটা সেকশনকে বড় ফিজ মানে অনেক বেশি হাই প্রাইস দিয়ে পড়তে হবে আর কি। তাহলে এদেরকে মানে ওই 50,000কে দেখিয়ে প্রতি বছর যে বিভিন্ন কোচিং সেন্টার ইত্যাদি ব্যবসা করে যাচ্ছে, যেগুলোকে অ্যাকচুয়ালি কাউন্সিলিং বলা হয় আর কি, সেগুলো তো কাউন্সিলিং নয়। মানে কাউন্সিলিং বলতে আমরা যা বুঝি আর কি, যে মেডিকেলে র্যাঙ্ক করলো 1 থেকে এরকম 1 2 3 4 করে র্যাঙ্ক করলো, এবার গেলে যে
সে বললো যে তোমার র্যাঙ্ক 1, তুমি কোন কলেজ নেবে। সে যেহেতু 1, সে তার কাছে সমস্ত কলেজ পড়ে আছে, সে একটা চয়েস দিল যে আমি এই কলেজে ভর্তি হব। সে এই কলেজে ভর্তি হলো। এইটাকে বলা হচ্ছে কাউন্সিলিং। কাউন্সিলিং তো তা নয়, কাউন্সিলিং হচ্ছে যে এরকম দেখা যায় আর কি, মানে তার আগে একটু অন্য কথা বলে নিই। দেখা যায় যে একজন খুব ভালো মেরিটোরিয়াস একজন স্টুডেন্ট, সে ডাক্তার হয়ে ভালো ডাক্তার হলো না, মানে সে ডাক্তার হলো না। এমনও দেখা গেছে যে একজন ডাক্তার হয়ে সে ডাক্তার হতে চায়নি, সে ইতিহাস পড়তে চেয়েছে বা অন্য কিছু পড়তে চেয়েছে, ডাক্তার ডাক্তার জোর করে হয়েছে, তারপরে সে সুইসাইড। হ্যাঁ, মানে কাউন্সিলিং বলতে বোঝাচ্ছে যে আমি কাউন্সিলর একজনের সঙ্গে কথা বলবে, হ্যাঁ তো আপনার সঙ্গে কথা বলছি, কথা বলে আপনাকে কিছু আপনার সঙ্গে গল্প করছি, এমনি গল্প যেমন এমন এখন করছি আর কি। গল্প করে আমি বুঝলাম যে আপনার না ইতিহাসটা পড়লে ভালো হতো। আপনি যদিও আপনি জয়েন্টে পেয়েছেন বা এমবিবিএস পড়ার র্যাঙ্ক আপনি করেছেন, ভালো র্যাঙ্ক করেছেন, কিন্তু আপনার সঙ্গে কথা বলে আপনার মেন্টালিটি ইত্যাদি আমি স্টাডি করে বুঝলাম আপনার ইতিহাসটা পড়া উচিত হবে। আমি যাদের সাথে কথা বলেছি দেখে বোঝাই যাচ্ছে মোটামুটি তারা প্রত্যেকেই প্রিভিলেজ ক্লাস, মানে তাদের শিক্ষা থেকে শুরু করে বাসস্থানের সমস্যা নেই। যাদের সমস্যা আছে, যাদের ধরুন স্কুল ছুট হয়, যাদের ধরুন যারা শিশু শ্রমের মধ্যে যাদের ঢুকে যেতে যারা বাধ্য হয়, যারা খোলা মাঠে খেলতে পারে না কারণ মাঠগুলো দখল হয়ে যায়, যারা কোথাও ভর্তি হয়ে খেলতে পারে না, তাদের কথা এখানে বলছি না, বলিনি, কারণ তাদের তো শৈশব চুরি গেছেই। কিন্তু সব থেকে ভয়ের যেটা, যারা এই সমস্তগুলো পেতে পারত, কিনেও তারা সেগুলি ব্যবহার করতে পারত, তাদেরও কিন্তু শৈশব চুরি যাচ্ছে। তারাও কিন্তু এই শৈশব নামক যে বিষয়টা, সেটার থেকে বঞ্চিত হয়ে যাচ্ছে। কারণ পড়া পড়া পড়া, খেলা, বন্ধুত্ব, প্রতিযোগিতা, আমাদের তো ভাবার আছে। গ্যাজেটের যে বাড়াবাড়ি, যে গ্যাজেট এই মুহূর্তে আমাদের প্রত্যেককে, মানে আমরা যারা সেই শৈশবে বড় হয়েছি, যে শৈশব এতটাও ওই বলে দমবন্ধ ছিল না, আমরাও কিন্তু এই মুহূর্তে এই গ্যাজেট এবং সেই সিস্টেমের মধ্যে আমাদের সমাজ, পরিবেশ, পরিস্থিতিকে ঠেলে দিচ্ছি, যেখান থেকে আমাদের যারা আগামীর সমাজ তৈরি করবে তাদের এই মুহূর্তে পরিণতি কি হবে হচ্ছে বা আগামীতে একটুও আমরা চিন্তিত না, ভীত অবশ্যই, কিন্তু আমরা ভাবছি কিভাবে এই সিস্টেমের সঙ্গে তারা এগিয়ে যাবে। আমরা চাইছি তারা এগিয়ে যাক এই সিস্টেমের মধ্যে। এভাবে দেখুন, ইনসাইডের একটা ক্ষুদ্র চেষ্টা থাকে, সেটাই একটা একটু তুলে ধরার চেষ্টা করেছি, আপনারা শুনলেন। এবার সেটা আগামীতে এই বিষয় নিয়ে আপনারা কিভাবে এগোবেন বা এটাকে ইগনোর করে এগিয়ে যাবেন, যেতেই পারেন, সেটা আমাদের সকলের ব্যক্তিগত চয়েস। কিন্তু এই ব্যক্তিগত চয়েস আসলে প্রত্যেককে এমন একটা খাদের কিনারে দাঁড় করিয়ে দিচ্ছে যেখান থেকে আমরা কেউই আর ফিরে আসার কথা ভাবতে পারছি না। আমাদের সামনে রাস্তাটা পুরো অজানা। ভালো থাকবেন। এরকমই বিভিন্ন বিষয় নিয়ে, স্টোরি নিয়ে আমি আসবো। আমি নবনীতা, আপনারা দেখছিলেন ইনসাইট অফ জোহর।